বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং, বাট টু মেক ইট ইজি ফর আস আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমি এসে দেখলাম তুমি অনেকগুলো কাপড় নিয়ে এসেছো। আজকে আমরা কাপড় দিয়ে কি এক্সপেরিমেন্ট করব? আসলে এখানে এই ফ্যাব্রিকগুলো বিভিন্ন রকম ফ্যাব্রিক কিন্তু, এবং এটা আনার উদ্দেশ্যটা কিন্তু আমাদের খুবই মজার একটা ফেনোমেনা দেখার জন্য। ঠিক আছে, আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, এবং এই ফ্রিকশনের কারণে যেই ফোর্সটা তৈরি হয়, ফ্রিকশন ফোর্স, সেটা আমরা টেস্ট করে দেখার চেষ্টা করব। তো সেটার জন্য আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস এনেছি। এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা কি বলতো, এটা স্যান্ড পেপার। হ্যাঁ, স্যান্ড পেপারও এনেছি, যে দুই রকম। এটা এক ধরনের গ্রিড, এটা হচ্ছে আরেক ধরনের গ্রিড। মানে স্যান্ড পেপার বিভিন্ন গ্রেডে পাওয়া যায়, দুই ধরনের গ্রেডের স্যান্ড পেপার আছে এখানে, এবং নরমাল কাগজও আছে। টেস্ট করার জন্য আমরা যেটা এনেছি সেটা হচ্ছে ট্রে এবং গ্লাস প্লেট রেখেছি। সো ফার্স্টে আমরা তাহলে শুরু করি, যে আমাদের এই যে গ্লাসটা নিলাম এবং নরমাল সাদা কাগজ। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি এই গ্লাসটাকে এখানে এই কাগজের উপরে রাখি এবং এই কাগজটা ধরে আস্তে আস্তে টান দিই, দেখাই যাচ্ছে যে এই গ্লাসের একটা নিজস্ব ওয়েট আছে, এবং এই কাগজের উপরে এটাকে রাখা হচ্ছে, এটা খুব ইজিলি টেনে নিয়ে আসা যাচ্ছে। এখানে আসলে হচ্ছেটা কি, এই গ্লাসটা আমি কিন্তু হাতে ধরিনি, তাহলে এটাকে, এই কাগজটাকে যখন টান দিচ্ছি, এই গ্লাসটা কেন আসছে তাহলে এর সাথে? কাগজের উপরে, তাই সাথে সাথে চলে আসছে, তাই না? কিন্তু উপরে থাকলে কি হয়, এখন যদি আমি একটা কাজ করি, এই যে এই কাগজটাকে আমি হঠাৎ করে টান দিয়ে নিয়ে আসলাম, এখন তো আসলো না, তাহলে এই দুটো কাজের মধ্যে পার্থক্য কি? প্রথমবার গ্লাসটা এর সাথে চলে আসলো, কিন্তু দ্বিতীয়বার গ্লাসটা এর সাথে আসলো না, তাহলে নিশ্চয়ই এখানে কোনো পার্থক্য আছে। অবশ্যই। এখানে পার্থক্যটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের, বা যেই ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে এই ঘর্ষণ বলে। এই ঘর্ষণ বলটা দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক, মানে স্থির অবস্থায় এবং চলন অবস্থায়। স্ট্যাটিক অবস্থায়ও ফ্রিকশন হতে পারে? হ্যাঁ, এই যে আমি যখন টেনে নিয়ে আসছি, এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, কারণ কি, এই যে গ্লাসটা এবং এই কাগজটা, এর মধ্যে যদি তুমি খেয়াল করো, এর মধ্যে কি কোনো মুভমেন্ট হচ্ছে? না, হচ্ছে, কিন্তু মানে গ্লাসের মুভমেন্টটা হচ্ছে না, গ্লাসের এগেইনস্টে, মানে এই কাগজের এগেইনস্টে গ্লাস কিন্তু মুভ করছে না। এরা কিন্তু স্থির, এই যে ঠিক কাগজের ঠিক যেই জায়গায় ছিল, গ্লাসটা কিন্তু ওইখানেই আছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। আর এই কাগজের তলাটার সাথে যদি এই সারফেসটা চিন্তা করি, এটা কিন্তু ডাইনামিক ফ্রিকশন, এবং ডাইনামিক ফ্রিকশন সবসময় স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম হয়। হ্যাঁ, দেখলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি যদি এবার এই গ্লাসটাকে এখানে রেখে জোরে টান দেই, তার মানে কি, এবার কিন্তু জোরে টান দেওয়াতে এটা যেহেতু এবার যেহেতু এটা নিজস্ব একটা ভর আছে, এটার একটা ইনারশিয়া আছে। আচ্ছা, ঠিক আছে, মোমেন্ট অফ ইনারশিয়া আছে, এবং সেটার জন্য কিন্তু সে মুভ করতে পারছে না, এবং কাগজটা কিছুটা সরে যাচ্ছে। এই যে কাগজটা সরে গেল, এর জন্য কিন্তু এই স্ট্যাটিক ফ্রিকশন না হয়ে এবার হলো ডাইনামিক ফ্রিকশন, এবং ডাইনামিক ফ্রিকশন হওয়ার কারণে কিন্তু কাগজটা সরে চলে আসে। এখন মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা সারফেসের জন্য এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট। তাই? হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা তুমি খেয়াল করে দেখো। এবার তুমি আস্তে আস্তে কাগজটা টান দাও, দেখো একটা পুল ফোর্স তুমি টের পাচ্ছ। আচ্ছা, এবার খুব জোরে কাগজটা হঠাৎ করে টান দিবে, ঠিক আছে, এই যে চলে গেল। ঠিক আছে, তো এটা তুমি কিরকম একটা ফোর্স পেলে? মিডিয়াম একটা টান দেওয়া লাগলো, মিডিয়াম একটা ফোর্স। আচ্ছা, এবার যদি আমি এরকম একটা এরকম নেট ফেব্রিক নিচ্ছি, এইটা এবার আমরা ট্রাই করব। ঠিক আছে, এটা এর নিচে দিয়ে নিলাম। ঠিক আছে, এটাকে আমি এই এতটুকু, এত মোটা দিলে হবে না, অল্প কিছুটা নিয়ে নিচ্ছি, হাফ করে নিচ্ছি। এই যে এটাকে আস্তে আস্তে টান দাও, খুব ইজিলি চলে আসছে। আচ্ছা, এবার আবার এটাকে আমি একটু জোরে টান দেই, দেখি কি হয়। এই যে এটা আরো ইজিলি চলে আসছে। তার মানে এই যে এটা যেহেতু পলিস্টাইরিন এই টাইপের একটা ম্যাটেরিয়াল, তো এটা কিন্তু আরো স্লিপারি, কাগজ থেকে আরো বেশি পিচ্ছিল আমরা যেটাকে বলি, এজন্য ফ্রিকশনটাও কম। হ্যাঁ, তার মানে ফ্রিকশন ফোর্সটা কিন্তু কম, এটাকে আমি আরো ইজিলি টান দিয়ে নিয়ে আসতে পারছি। আবার এটা হচ্ছে কটন ফেব্রিক। ঠিক আছে, এটা নিয়ে আসলাম, এটা অল্প একটু নিচ্ছি, এটা নিয়ে যখন এর উপরে দিলাম, এটা যখন আস্তে আস্তে টান দিচ্ছ, দেখো চলে আসছে। এবার যদি আমরা একটু জোরে টান দেই, তাহলে চলে আসছে, বাট এবার কিন্তু মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ফোর্স দেওয়া লাগছে, এই যে অলমোস্ট পড়ে যাওয়ার মতো ফোর্স এইটা। আচ্ছা, আবার এটা দেখো, এটা এই ফেব্রিকটা কি রকম, খুবই সিল্কি। তার মানে এটা আসলে কি, ফ্রিকশন বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত? আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে এই ফেব্রিকটাকে যখন আমরা নিচ্ছি, আমরা এটা কিছুটা ছোট একটা অংশ নিয়ে নিচ্ছি, এই ফেব্রিকটা এর নিচে দিয়ে দিলাম, এটাকে এবার হালকা করে টান দিয়ে দেখো, সহজেই, খুবই সহজে চলে আসছে।
খুবই স্মুথ। হ্যাঁ, খুবই স্মুথলি চলে আসছে। এবার যদি আমরা এটাকে খুবই জোরে টান দেই, চলে আসলো। এবার খুব আস্তে করে টান দেই, দেখি কি হয়। ওকে, খুব আস্তে করে টান দিলেও চলে আসছে। আচ্ছা, তার মানে এগুলা হচ্ছে প্রোগ্রেসিভলি আমরা আরো লো ফ্রিকশনের দিকে যাচ্ছি। এবার উল্টো দিকে যদি যাই, খুবই হাই ফ্রিকশন ম্যাটেরিয়াল। তার মানে এই যে স্যান্ড পেপারে কিন্তু একেবারে বালির মতো খুবই খসখসে, এজন্য এটার নাম কিন্তু স্যান্ড পেপার। এবং এটা দিয়ে কিন্তু কি করা হয়, সারফেস স্মুথ করা যায়, সারফেসটাকে ঘষা দিয়ে স্মুথ করে ফেলছে। তার মানে কি খুবই রাফ এবং গ্রিপিং সারফেস। আচ্ছা, এটা দিয়ে আমরা যদি চেষ্টা করে দেখি যে এটার নিচে দিলাম, এটা একেবারে শক্ত করে ধরে রেখে টেনে নিয়ে আসছে একে, কিন্তু টানা ইজি কারণ এটা নিচের সারফেসটা আবার হ্যাঁ, নিচের সারফেসটা কিন্তু আবার স্মুথ, খুব ইজিলি আসছে। এটাকে যদি আমি যত জোরেই চেষ্টা করি এটা সাথেই চলে আসছে, কোনোভাবেই সরানো যাচ্ছে না। তার মানে এই যে এই সারফেসটা আমরা শব্দও শুনতে পাচ্ছি যে খুবই গ্রিপিং সারফেস। তার মানে কি এই সারফেসটার ফ্রিকশন অনেক বেশি হাই। তো আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা সারফেসের আসলে ফ্রিকশন ফোর্সটা কিভাবে কাজ করছে এখানে। তার মানে এর সারফেসের যে প্রপার্টি, যেমন এই যে সিল্কি স্মুথ, এবং এটা কিন্তু হচ্ছে খুবই রাফ, সেই রাফনেসের কারণে কিন্তু তার কি হবে, সারফেস ফ্রিকশন ফোর্সটা অনেক বেশি হবে। এবং একই বস্তু কোনোটা টান দিলে চলে আসছে, বাট আবার যাচ্ছে না। তো এটা সম্পূর্ণ হচ্ছে সারফেসের ফ্রিকশনের উপরে ডিপেন্ডেন্ট। তো আমাদের এই সারফেস ফ্রিকশন নিয়ে আমরা আসলে অনেক কিছু টেস্ট করতে পারি। আমি বন্ধুদেরকে এনকারেজ করব যে বিভিন্ন রকম এরকম সেটআপ তৈরি করি। এটা জাস্ট একটা সেটআপ, বিভিন্ন রকম সেটআপ যেরকম কিরকম হতে পারে, আমরা একটা ঢালু কোনো কিছু সেট করলাম, ওটার উপর দিয়ে কোনো কিছুকে গড়িয়ে দিতে পারি। তো সেটা কি, যদি হাই ফ্রিকশন হয় গড়িয়ে যেতে চাইবে না, আবার যদি লো ফ্রিকশন হয় গড়িয়ে এসে দেখা যাবে অনেক দূর চলে গেল, কতটুকু ডিসটেন্স গেল সেটা দিয়ে কিন্তু এবং আমাদের বন্ধুরা কিন্তু চাইলে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন প্র্যাকটিক্যাল লাইফে এগুলোকে কাজে লাগাতে পারবে। সো আমি এনকারেজ করব যে এগুলা যাতে অবশ্যই ট্রাই করে দেখে। ভাইয়া, আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আছে টেবিলে। ইন্টারেস্টিং তো অবশ্যই, বাট একটু স্লাইটলি ডেঞ্জারাসও বলা যেতে পারে, কারণ এটা হচ্ছে ফ্লেমেবল অবজেক্ট নিয়ে। আচ্ছা, ফ্লেমেবল সাবজেক্টস নিয়ে এখন একটা এক্সপেরিমেন্ট হবে। ওকে, সো ফার্স্টে আমি যেটা নিয়ে নিচ্ছি, আমাদের একটা এক্সপেরিমেন্ট করার জন্য ভেসেল, এটা একটা গ্লাস হলেও হবে, কোনো সমস্যা নেই। তো এই গ্লাসের মধ্যে আমি যেটা নিয়ে নেব সেটা হচ্ছে আমাদের এরকম এই যে হ্যান্ড স্যানিটাইজার, যেটা সেই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিচ্ছি। তো এইটা যে আসলে ফ্লেমেবল সেটা দেখানোর জন্য প্রথমে আমি একটু হ্যান্ড স্যানিটাইজার নিলাম। নেয়ার পর আমি তাহলে কি করব, এটা তখনই কিন্তু দাহ্য হয় যখন হচ্ছে এর থেকে যে অ্যালকোহলটা আছে সেটা কিন্তু এর ভিতর থেকে অফ গ্যাস হয়ে বের হয়ে আসে। যে তুমি কিন্তু হালকা করে গন্ধটা নিতে পারো, দেখো হ্যাঁ, এটা একটা স্মেল আছে, এই যে এটা কিন্তু বের হয়ে আসছে। এখন আমরা কিন্তু চাইলে এটাকে লাইট করতে পারি খুব সাবধানে, যে দেখা যাবে যে এই যে এই যে দেখো আগুনটা কিন্তু এমনিতে ছোট্ট, কিন্তু ভিতরে যখন দিচ্ছি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে একটা ছোট্ট ব্লাস্টের মতো হচ্ছে, এবং আগুনটা কিন্তু এই যে ছড়িয়ে যাচ্ছে। তার মানে এখানে এয়ার ফুয়েল একটা মিক্সচার তৈরি হচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আগুনের জন্য তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের সোর্স অফ হিট লাগবে, আরেকটা হচ্ছে ফুয়েল লাগবে, আরেকটা কি, এটা বার্ন হওয়ার জন্য অক্সিজেন লাগবে। এই যে রিঅ্যাকশনটা চলবে এটার জন্য অক্সিজেন লাগবে। তো আমাদের এখানে এই যে বাতাস ওপেন আছে, ফুয়েল আছে, অক্সিজেন আছে, তাহলে এটা হবে বার্ন করতে থাকবে। এই যে আমি যখনই দিচ্ছি এখানে এই যে এটা চারদিকে বার্ন করছে এবং একটা ফ্লেমও আসছে, এই যে বার্ন হচ্ছে এবং একটা হঠাৎ করে কিছু সুট বের হয়ে আসলো, তার মানে হঠাৎ করে একটা বড় ধরনের বার্ন হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে নরমালি যে কোনো কিছু যখন বার্ন হয় তখন, কিন্তু এই বার্ন হওয়াটাই কিন্তু আবার এক্সপ্লোশনে পরিণত হতে পারে, তাই না? সেটা কখন হবে, যখন এই র‍্যাপিড রিঅ্যাকশনটা কনফাইন্ড অবস্থায় থাকবে। তার মানে কভার করে দিব, হ্যাঁ, তাকে যদি আমরা আটকে দেই কোনো ভাবে, সেটাই কিন্তু এক্সপ্লোসিভে পরিণত হয়। তার মানে কিন্তু এটা এক্সপ্লোসিভে কেন হয়? এরিয়া এক্সপ্যানশনের জন্য। হ্যাঁ, কারণ এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এর ভিতরে কিন্তু সাডেনলি অনেক পরিমাণ এনার্জি তৈরি হবে, নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে অনেক পরিমাণ গ্যাসেসও জেনারেট হবে। তাহলে এই যে গ্যাস জেনারেট হচ্ছে এবং হিট জেনারেট হচ্ছে, এই দুটোর কারণে কিন্তু হঠাৎ করে অনেকখানি শক্তি তৈরি হয় এখানে, এবং সেটা কিন্তু এমনিতে বোঝা যায় না, মনে হচ্ছে যে আগুন জ্বলছে হয়ে গেল, বাট আমরা যদি তাকেই কনফাইন করে দেই তখন কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটবে। এখন কথা হচ্ছে আমরা যদি একে বন্ধ করে দেই, একে লাইট করব কিভাবে? ইন্টারেস্টিং প্রবলেম, বাট এটার একটা ইন্টারেস্টিং সলিউশন আছে। আমরা কিন্তু এই যে ব্যাটারি নিয়ে নিচ্ছি, একটা ব্যাটারি প্যাক নিয়েছি, এবং এর সাথে কিন্তু খুবই উইয়ার্ড একটা জিনিস এখানে দেখা যাচ্ছে। এটা আসলে হচ্ছে ওই যে মসকুইটো ব্যাট আছে না, আচ্ছা, ওটার ব্যাটারি, বাগ সোয়েটার যেটাকে বলে, সেখানে কিন্তু খুব হাই ভোল্টেজে
স্পার্ক জেনারেট হয়। হ্যাঁ, এই স্পার্কটা দিয়ে আমরা আসলে আগুনটা জ্বালাবো। আচ্ছা, এর ভিতরেও কিন্তু একটা স্পার্কিং ইগনিশন আছে। তুমি যদি খেয়াল করে দেখো এই যে এই মাথায় এই যে খট করে আগে একটা শব্দ হচ্ছে না, ছোট্ট একটা স্পার্ক কিন্তু এখানে তৈরি হচ্ছে, তারপর আগুনটা কিন্তু জ্বলে। এক্স্যাক্টলি একই উপায়ে আমরা কিন্তু ব্যাটারি দিয়ে স্পার্কটা ভিতরে করে ব্যাটারি দিয়ে এর ভিতরে স্পার্কটাকে তৈরি করব, করলে তাহলে আগুনটা ইগনাইট হবে। কিন্তু এবার আমরা এটাকে চাচ্ছি আরো এক্সপ্লোসিভ করতে, যে আসলে প্রমাণ করতে যে ফায়ার আসলে এইভাবে লাইট করলে এটা যে বেশ এক্সপ্লোসিভ পাওয়ার থাকে। সো আমরা এই ওয়্যারটাকে এখানে নিয়ে নিব যাতে এর ভিতরে স্পার্কটা দিতে পারে, প্লাস আমরা এটাকে একটু টেপ দিয়ে লাগিয়ে দিব। তো আমি এটা ধরি, তুমি হচ্ছে এটা ধরে রাখো, আমি এটাকে একটু অল্প একটু টেপ দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। এই নিলাম, অল্প একটু টেপ নিয়ে আমি এই ওয়্যারটাকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার তাহলে এর মধ্যে আমরা ফুয়েল দিব এবং এই ইলেকট্রনিক্যালি একে লাইট করতে পারবো। সো আমাদের ব্যাটারি অলরেডি কানেক্টেড আছে। এখন তুমি খেয়াল করে দেখো, আমি যখনই এইটাতে এটা কানেক্ট করব, এখানে কিন্তু একটা স্পার্ক জেনারেট হচ্ছে, মস্কিটো ব্যাটার মতো স্পার্ক। এক্স্যাক্টলি সেই স্পার্কগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। তার মানে আমার এভরিথিং সেটআপ। এখন শুধু আমরা ফুয়েল দেব এবং এটাকে কনফাইন করব। এখন কনফাইন করতে গেলে আমি তো নিশ্চয়ই হাত দিয়ে করব না, হাতের ভিতরে এক্সপ্লোশন হয়ে যাবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই রকম বেলুনস, যাতে এটা একটা কনফাইনমেন্ট হলো সেটা যাতে একেবারে আবার সলিড কনফাইনমেন্ট না হয়, তাহলে কিন্তু এটা হচ্ছে অনেক স্ট্রং এক্সপ্লোশন হতে পারে। এটা হচ্ছে আমাদের এরকম এক্সপ্যান্ডেবল স্লাইড একটা एग्जांपल দেখার জন্য। তো তুমি যেটা হেল্প করবে আমাকে, এই বেলুনটাকে এইরকম হাফওয়ে কেটে ফেলবে যাতে এটা এর মাথায় লাগানো যায়। ওকে, আমরা সিজার্স একটু কেয়ারফুলি ইউজ করব। যেটা আমি ধরলাম, তুমি হাফওয়ে এটাকে কেটে ফেলো। ওকে, হিয়ার উই গো। খুব সুন্দর একটা ক্যাপের মতো, ওই যে আমাদের সাঁতারুরা যেরকম মাথায় ক্যাপ পরে সেরকম কিন্তু একটা ক্যাপ হয়ে গেল। ওকে, সো আমরা এখন এখানে ফুয়েলটা দিব। ওকে, আমরা হ্যান্ড স্যানিটাইজারই দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ কি এর মধ্যে আসলে দাহ্য পদার্থ আছে, অ্যালকোহলস আছে। তো সেই অ্যালকোহল থাকার কারণে এটা কিন্তু হাইলি ফ্লেমেবল। ওকে, হ্যাঁ, ওকে, এটা মিক্স হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে ধরি, তুমি এটাকে শক্ত করে কভার করে দাও। হ্যাঁ, এই যে কভার হয়ে গেল। ওকে, তার মানে এখন এর ভিতরে কি আছে? এর ভিতরে ফুয়েল আছে, এয়ারও আছে, এয়ারে অক্সিজেন আছে, মিক্সচার হচ্ছে এবং কনফাইন্ড। এখন মিসিং কি? শুধুমাত্র হিট, তার মানে একটা স্পার্ক, সোর্স অফ ইগনিশনটা। আচ্ছা, এবার আমরা দেখি এটাতে আসলে ইগনিশন হলে কি হয়। এই একটা এক্সপ্লোশন হলো, এবার কিন্তু খুব শার্প একটা পপ হলো। আমরা কিন্তু আবার ট্রাই করে দেখতে পারি যে আমরা আরেকটা বেলুন নিয়েছি, তুমি এটাকে আবার কাট করো। হ্যাঁ, এবার আমরা আরেকটু ডিফারেন্ট একটা ফুয়েল দিব, সেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, অ্যাসিটন। হ্যাঁ, ওকে, তো এটা আরেকটু দিয়ে দেই। এটাও কি অ্যালকোহলিক প্রপার্টি? হ্যাঁ, এটাও হচ্ছে দাহ্য পদার্থ। আমরা এটাও অল্প একটু দিয়ে নিচ্ছি এখানে। তাহলে এটার যে ভেপারগুলো আছে সেটাও কি এর ভিতরে ছড়াবে। এবং মজার জিনিস হচ্ছে ফুয়েল কিন্তু, এই যে লিকুইড ফুয়েল যেগুলো, এগুলো কিন্তু লিকুইড অবস্থায় বার্ন হয় না। যখনই এগুলা ভেপারাইজড অবস্থায় আসে শুধুমাত্র তখন বার্ন হয়। এবার তুমি তাহলে এটার মাথাটা শক্ত করে সিল করে দাও। ওকে, ওকে, এই যে আমরা এই বেলুনটা দিয়ে আবার এটার মাথাটাকে সিল করে দিই। অ্যাবসলিউটলি এয়ারটাইট। ওকে, সো এটার ভিতরে এখন আমাদের এয়ার ফুয়েল মিক্সচারটা তৈরি হলো। এই যে আমাদের দেখা যাচ্ছে নতুন কেমিক্যাল দুটো আমরা মিক্স করে ফেললাম এবং দুটাই খুবই ফ্লেমেবল। এই যে এবার কিন্তু খুবই বড় একটা স্ট্রংলি একটা এক্সপ্লোশন হলো। তার মানে এর মধ্যে কিন্তু এই যে এমনকি এটার মধ্যে আসলে ইগনিশনও হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে এটাতে দেখা যাচ্ছে যে এর ভিতরে যে ফুয়েলটা ছিল, এই ফুয়েলটা আসলে বেশ ভালো দাহ্য পদার্থ এবং এটা আগুনও ধরে গিয়েছে। তাহলে এর ভিতরে যে এয়ার ফুয়েল মিক্সচারটা তৈরি হলো, দেখলে যে বিশাল বড় একটা এক্সপ্লোশন হলো, ভয় পাওয়ার মতো একটা ব্যাপার। তো এটা এরকম এক্সপ্লোশন হয়ে এটা কিন্তু উড়ে চলে গেল আমাদের কাভারটা। কিন্তু তারপর যখন এয়ার ফুয়েল মিক্সচার ছিল, এরপর দেখলে যে খুব স্বাভাবিকভাবে আগুন জ্বললো এবং খুব সাধারণভাবে, কারণ কি তখন এটা কন্টেইনড ছিল না। সো ফায়ার এবং এক্সপ্লোশনের মধ্যে পার্থক্য কিন্তু এটাই, যে এটা কি কন্টেইনড নাকি কন্টেইনড না। কারণ যে এনার্জিটা তৈরি হচ্ছে, এই এনার্জিটা যদি এনভায়রনমেন্টে রিলিজ হতে না পারে, তাহলে কিন্তু সেটা খুবই লার্জ একটা, খুবই ফাস্ট একটা রিঅ্যাকশন হবে এবং সেটাকে বলা হচ্ছে এক্সপ্লোশন। এবং আমরা এটাও দেখলাম অ্যাসিটন দেওয়ার পর এক্সপ্লোশনটা আরো বড় ভাবে হলো এবং এটা কিন্তু সাস্টেইনও করলো। তার মানে অ্যাসিটনটা আসলে লঙ্গার টার্ম এখানে বার্ন হচ্ছে এবং এটার কনসেন্ট্রেশনটাও একটা ব্যাপার আছে। এখানে কনসেন্ট্রেশনটা বেশি থাকার কারণে দেখা গেল যে এটা মানে বার্নের মতো অবস্থাও হচ্ছে। ঠিক আছে, সো এটা যদিও আসলে বেশ ডেঞ্জারাস একটা জিনিস, বাট আমরা এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফেনোমেনন দেখতে পেলাম, যে আমাদের ফায়ার এবং এক্সপ্লোশন এবং সবকিছু যে থাকতে হবে একটা ফায়ার হওয়ার জন্য, কিন্তু শুধু যে ফুয়েল থাকলে হবে তা না, শুধু যে ইগনিশন সোর্স থাকলে হবে তা না, তিনটা জিনিসই থাকতে হবে। আমাদের একটা হিট সোর্স লাগবে যেখান থেকে ইগনিশনটা স্টার্ট হবে,
তারপর কি লাগবে, আমাদের ফুয়েল লাগবে এবং অক্সিজেন লাগবে। আর এখানে ইগনিশন এবং এই যে স্পার্ক যে বলছি, আমাদের মজার জিনিস হচ্ছে এক্স্যাক্টলি এখানে যে এক্সপ্লোশনটা হলো না, এভাবেই কিন্তু আমাদের গাড়ির ইঞ্জিন চলে। আচ্ছা, এই যে স্পার্ক, এই যে এখানে স্পার্ক হচ্ছে, এই স্পার্কটাই কিন্তু আমাদের গাড়ির ইঞ্জিনের ভিতরে সেকেন্ডে এরকম কয়েকবার করে হচ্ছে এবং মিনিটে দেখা যাচ্ছে যে আমাদের 3 to 4000 আরপিএম যেহেতু, এবং একটা গাড়ির ইঞ্জিনে যদি 4টা সিলিন্ডার থাকে তাহলে এরকম 8 থেকে 10000 বার এরকম স্পার্ক হচ্ছে এর ভিতরে। এবং এই যে আমরা যে গাড়ির ইঞ্জিনটা ঘুরছে, প্রত্যেকটা রেভলিউশনেই কিন্তু এরকম একটা করে স্পার্ক হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডারে। ভেরি ইন্টারেস্টিং। এবং এই যে এক্সপ্লোশনটা হয়ে উড়ে চলে গেল, এই ফোর্সটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের ইঞ্জিনের ক্র্যাঙ্কটাকে ঘোরানো হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সো এটা কিন্তু দেখলে খুবই সিম্পল মনে হলো, ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। দ্যাটস রিয়েলি অ্যামেজিং ভাইয়া, ইট ওয়াজ সো অ্যামেজিং। অ্যান্ড আমরা মানে খুব ইজিলি একটা ফেনোমেনাও বুঝতে পারলাম যে গাড়ির ইঞ্জিন কিভাবে মুভ করে। ভাইয়া তুমি অনেক ধরনের ম্যাগনেটিক জিনিসপত্র নিয়ে এসেছো, আমরা এখন কি ম্যাগনেট নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখব? হ্যাঁ, আমরা এখন আসলে একটা না কয়েকটা খুব ছোট ছোট ম্যাগনেটিক ফেনোমেনা দেখব, যেটা দিয়ে আসলে আমরা এই ম্যাগনেটিজমের বিভিন্ন ধর্ম সম্পর্কে আরো ডিটেইলসে জানতে পারব। ওকে, আচ্ছা, তো প্রথমেই একটা ফেনোমেনা আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, যে কোনো একটা কিছুর প্রভাবে ম্যাগনেট যে অন্য কেউ ম্যাগনেট হয়ে যেতে পারে, তার মানে একটা নিউট্রাল অবজেক্টকে আমরা ম্যাগনেট বানিয়ে ফেলবো। আচ্ছা, মানে সেটা ম্যাগনেটিক অবজেক্ট কিন্তু সেটা হচ্ছে ম্যাগনেটের প্রভাবে ম্যাগনেটাইজড হয়ে যাবে। যেমন মনে করো যে এই যে একটা আমি বড় কয়েন নিলাম আর এই যে ছোট আরেকটা কয়েন নিলাম, দুটোই হচ্ছে ম্যাগনেটিক, বাট এদের কিন্তু অ্যাট্রাকশনটা নেই বা টাচ করলে কোনো অ্যাট্রাকশন হচ্ছে না, মানে এরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বাট এরা নিজেরা ম্যাগনেট না। আচ্ছা, তো এখন যদি একটা ম্যাগনেট এদের কাছে নিয়ে আসি, এই যে এই ম্যাগনেটটা নিয়ে আসলাম, তাই না? এখন কিন্তু ইন্ডাকশনের কারণে এই যে বড়টা ম্যাগনেট হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু সে ছোটটাকেও ধরে রেখেছে। আচ্ছা, দুটা কয়েন কিন্তু আমরা টাচ করে দেখেছিলাম এর আগে যে কেউ কখনো ম্যাগনেট আকর্ষণ করছে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই যে ম্যাগনেট টু ম্যাগনেটে টাচ করে রাখতে হবে তাও কিন্তু না, আমি যদি এই ম্যাগনেটটাকে সরিয়ে ফেলি তখনও কিন্তু একে অপরকে ধরে রাখছে, ইনডিউসড হয়ে আছে। তার মানে এই যে বড় কয়েনটা যেটা, এটা হচ্ছে ইনডিউসড ম্যাগনেট। আচ্ছা, আমি যদি এটাকে আরো সরিয়ে ফেলি তাহলে পড়ে গেল। আচ্ছা, আচ্ছা, আবার যদি এই এরকম আরেকটা কয়েন নিচ্ছি, আমি ছোট্ট হালকা আরেকটা কয়েন নিচ্ছি, ওকে, এবার আরেকটু স্ট্রঙ্গার একটা ম্যাগনেট নিচ্ছি, ওকে, এবার দেখি কি হয়, যে আবার আগের মতো ম্যাগনেটিজম ইনডিউস হয়ে আছে। এবং এটাকে যদি আমি সরিয়ে ফেলি আবারও পড়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই স্ট্রংলি ইনডিউসড হলে আরো কি হয় দেখো, শুধু যে এরকম একটাকে ধরে রাখছে তাই না, আমি মাল্টিপলকেও চাইলে আকর্ষণ করতে পারি। আচ্ছা, এই যে এটাকে ইনডিউস করছে, আসলে মজার ব্যাপার হচ্ছে এইটা এটাকে ইনডিউস করছে, এটা ম্যাগনেট হয়ে আবার এ হচ্ছে একে ইনডিউস করছে, একে আবার এ ইনডিউস করছে। ঠিক আছে, আবার এখানে লাইট আরেকটা দেখি হয় কিনা, হ্যাঁ হয়ে গেছে, স্টিল হচ্ছে, সেও ইনডিউসড হয়ে গেছে। আবার হালকা আরেকটা দেওয়ার চেষ্টা করি, এখন থেকে একটু ফ্র্যাজাইল কোনোমতে হচ্ছে। আচ্ছা দেখি এই লাস্ট আরেকটা দেখি হয় কিনা, এই না আর হচ্ছে না, দুর্বল হয়ে গেছে। কারণ কি, এটা হচ্ছে এয়ার ইনডিউসড, এটা হচ্ছে এয়ার ইনডিউসড, এটা হচ্ছে এয়ার ইনডিউসড, পাওয়ারটা ডিভাইড হতে 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 কমে যাচ্ছে পাওয়ারটা। কারণ কি, ইনডিউসড ম্যাগনেট হলেও সে তো 100% নিজে ম্যাগনেট না। তাহলে কি হবে, আমি যদি আস্তে আস্তে থেকে সরিয়ে ফেলি, এই সরালাম, দূরে সরাচ্ছি দূরে সরাচ্ছি দূরে সরাচ্ছি, এই সরিয়ে নিলাম, এখনো কোলাপস করেনি, অনেক দূরে সরিয়ে নিলাম, এই সব পড়ে গেল। ঠিক আছে, তার মানে আস্তে আস্তে সেই ইনডিউসড ম্যাগনেটিজমটা চলে যাচ্ছে। এবং একটা পার্থক্য কিন্তু দেখতে পেলে যে এটা দিয়ে দুটার বেশি ইনডিউসড হচ্ছিল না। উইক ম্যাগনেট যেরকম হচ্ছে, সে যদি স্টার্টিং ম্যাগনেটে উইক হয় তাহলে কি ইন্ডাকশনও কম হবে, আবার যদি স্ট্রং ম্যাগনেট হয় তাহলে ইন্ডাকশন বেশি হবে। যে আমরা নাম্বার অফ কয়েন্স দিয়ে বুঝতে পারছি যে ইন্ডাকশনটা কতটুকু স্ট্রং। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে ম্যাগনেটগুলো আছে তাদের দিয়ে আমরা কি করতে পারি, যে এটা যে কোনো ম্যাটেরিয়ালের থ্রুতেও যে কাজ করে সেটা আমরা দেখতে পারি। যেমন এখানে হচ্ছে একটা পিস অফ অ্যাক্রিলিক আমরা নিয়ে নিয়েছি, অ্যাক্রিলিকের একটা টুকরো, এটা নিয়ে আমরা চাইতে কিন্তু এই যে এর ভিতর দিয়ে যে কাজ করে ম্যাগনেটিজম সেটা আমরা দেখতে পারি। যেমন এর এক পাশে এই কয়েনটা দিলাম, ঠিক আছে, ধরে রাখলাম, আর আরেক পাশে আমি হচ্ছে এই যে ম্যাগনেটটা ধরলাম। আচ্ছা আচ্ছা, এই খুবই উইক, আমরা কি তাহলে স্ট্রং ম্যাগনেটটা দিয়ে নিব? হ্যাঁ, আমরা দেখি এটা দিয়ে করার চেষ্টা করি আগে। এই খুব হালকা ভাবে ধরছে, আমরা লাইটার একটা কয়েন দেখি হয় কিনা। এই যে খুব হালকা ভাবে কোনো মতে ধরে রেখেছে, তাই না? এখন মজার বিষয় হচ্ছে যে আমি যখন একে স্লাইড করছি, এটা কিন্তু রোটেট করছে, হ্যাঁ, এর সাথে ঘুরে ঘুরে ও কিন্তু চলে যাচ্ছে।
খুব একটা শক্তিশালী না, এইজন্য খুব ভালো করে বোঝা যাচ্ছে না এবং কোনো মতে ধরে রেখেছে। আচ্ছা, এখন যদি আমি একে স্ট্রেংথ বৃদ্ধি করতে চাই, দুটো কাজ করা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে যে আমি এক্সট্রা আরো ম্যাগনেট অ্যাড করব এর সাথে, তাই না? যেমন এই যে এইটা ছিল এরকম নর্থ সাউথ, আরেকটা নর্থ সাউথ এরকম, এই যে এই নর্থ আরেকটা সাউথ এরকম অ্যাড করে দিলাম। ওকে, এখন দেখি ওই সেম কয়েনটা ধরে রাখতে পারে কিনা। এই যে এই ছোট কয়েনটা ছিল, এখন কিন্তু খুব ইজিলি ধরতে পারলো, তখন খুব কষ্ট করে ধরিয়ে রাখতে হয়েছে। এখন কিন্তু এই যে রোটেটও করছে বেশি বেশি, হ্যাঁ, তার মানে এর স্ট্রেংথ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এমন কি আমরা চাইলে একাধিক কয়েন এখানে রাখতে পারি, যে থ্রু দ্য ম্যাটেরিয়াল, এবার কিন্তু থ্রু দ্য ম্যাটেরিয়াল যাচ্ছে। আমরা দেখি আরেকটা কয়েনকে এখানে দিতে পারি কি না। হ্যাঁ, আরেকটা দেওয়া এই যাচ্ছে, যে তার মানে স্ট্রেংথটা কিন্তু অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং এবার কিন্তু স্কিড করছে। আচ্ছা, আরেকটা ম্যাগনেট দিয়ে এবার আমরা ফাইনালি দেখি কি হয়। এই যে আবারও একটা, দুইটা, তিনটা, এইবার দেখি 4 নাম্বারটা হয় কিনা। এইবার 4 নাম্বারটা, এই যে এবার 4 নাম্বারটা হয়েছে, কারণ কি আরেকটা ম্যাগনেট দিয়েছি, যে এখন একটা, দুইটা, তিনটা ম্যাগনেট। এই 4, 5, 5টা হয়েও হচ্ছে না, আরেকটু ছোট হলে হতো। এই যে কোনো মতে হয়ে গেছে 5, না কিন্তু থাকছে না। আচ্ছা, তার মানে ম্যাটেরিয়ালের থ্রুতেও এই ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এবং এটা কোন ধরনের ম্যাগনেট সেটার উপরে কিন্তু এর ফিল্ড স্ট্রেংথটা নির্ভর করে, এবং সেটা কিন্তু আমরা চাইলে বৃদ্ধি করতে পারি কিভাবে, অ্যামাউন্ট অফ ম্যাগনেট বৃদ্ধি করে অথবা ওই অন্য ম্যাটেরিয়ালের ম্যাগনেট ব্যবহার করে। ফাইনালি এটা হচ্ছে যে এখানে একটা গ্রুভ কাটা আছে এখানে। সো এটাতে যদি আমরা এরকম একটা কয়েন রাখি, এটা হচ্ছে ন্যাচারালি এরকম স্লাইড করতে পারে, ঠিক আছে? তার মানে এটা এই রেইলের ভিতরে মুভ করতে পারে। তো এইটা আমি যদি দেখাই তাহলে দেখতে পাবে এটাকে কন্ট্রোল ভাবে মুভ করব। এর ভিতরে আমি যখন একে স্লাইড করছি, এটা কিন্তু এর সাথে সাথে মুভ করছে, ঠিক আছে? আমরা যদি মুভটা কিন্তু সার্কুলার মোশনে হচ্ছে, ঘুরছে এটা, এবং আমি যদি এটা এর সাথে এইভাবেও ধরি, ঠিক আছে, এই উইক ম্যাগনেটটা দিয়ে ধরি, সেটাও কিন্তু মুভ করছে। এখানে আমি যে বিষয়টাতে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মুভ করে আসলে কোন দিকে যাচ্ছে, এই ম্যাগনেটটার সেন্টারে যেতে চাইছে। এই যে দেখো, যেদিকেই নিতে চাচ্ছি এটা সব সময় এই ম্যাগনেটটার সেন্টারে মুভ করতে চাইছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক পোলগুলো, এই ম্যাগনেটিক পোলগুলো কিন্তু হচ্ছে, যেমন এই সারফেসটা একটা ম্যাগনেটিক পোল, এটা একটা পোল, এই পোলের ঠিক সেন্টারে হচ্ছে তার ম্যাগনেটিক ফ্লাক্সগুলো সবচেয়ে বেশি। আচ্ছা, তার মানে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা সবচেয়ে বেশি, সেখানেই কিন্তু এই বলগুলো, মানে চুম্বক বলগুলো এখানেই সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকবে। এবং এই জন্যই কিন্তু আমরা যখন এই কয়েনটাকে এখানে দিচ্ছি, এটা কিন্তু এর মাঝে আসার চেষ্টা করছে। তো এই যে ছোট ছোট খুবই সিম্পল খেলার ছলের এক্সপেরিমেন্ট গুলো, সেগুলো দিয়েও কিন্তু আমরা অনেকগুলো আইডিয়া সম্পর্কে জানতে পারলাম। ম্যাগনেটিজমের খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট দেখতে পেলাম, যেমন কি ইনডিউসড ম্যাগনেটিজম, তারপর হচ্ছে কি যে নর্থ সাউথ পোলগুলো কিভাবে কাজ করছে, এই ম্যাটেরিয়াল প্রপার্টিজ এর জন্য আসলে ম্যাগনেটিক স্ট্রেংথ কিভাবে চেঞ্জ হয়, ম্যাগনেটিক স্ট্রেংথ কিভাবে বৃদ্ধি করা যেতে পারে, বা এটা দিয়ে আসলে যে ম্যাটেরিয়ালের থ্রুতেও কাজ করে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডগুলা আসলে কনসেন্ট্রেশনটা কোথায় বেশি, বিভিন্ন রকম জিনিসগুলো আমরা কিন্তু খেলার ছলে শিখে ফেললাম। তো কেমন লাগলো ভাই? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা আজকে দেখলাম ফায়ার এন্ড এক্সপ্লোশনের ডিফারেন্স, ম্যাগনেটের ডিফারেন্ট প্রপার্টিজ। ইট ওয়াজ অ্যামেজিং। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমরা বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেই। শিওর। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।